আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। গত ক্লাসে আমরা শিখছিলাম মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলা হয়, যৌগিক পদার্থ কাকে বলা হয়, পরমাণু এবং অণু। এরপরে আমরা এখান থেকে কোনো একটা মৌলের প্রতীকের যে নামটা আছে সেটা কিভাবে নির্ণয় করতে হয় এবং মৌলের প্রতীকের যে ল্যাটিন নাম আছে, এই যে যেমন আমাদের মেইন বই আছে, মেইন বই এখানে ল্যাটিন নাম নির্ণয় করতে বলা হয়েছিল, এগুলো মুখস্থ রাখতে হবে। এখন দেখো আমরা দেখব হচ্ছে সংকেত বা ফর্মুলা। ফর এক্সাম্পল ধরো N2 মানে নাইট্রোজেন, NH3 অ্যামোনিয়া, Cl2 ক্লোরিন, H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। এরপরে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। সো যাই হোক, এগুলো আমরা এখান থেকে দেখব। বই থেকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখে দিয়ে আমরা আমাদের মেইন কার্যক্রমে ফিরে যাব। দেখো পরমাণুর ভেতরে কণা, তো এখানে পরমাণুর ভেতরে কণা আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো তোমরা এখান থেকে যাচ্ছে একটু রিডিং করবা এবং এখানে যে কথাগুলো বলা আছে সেইটাই পরের পৃষ্ঠাতে ছকের মাধ্যমে প্রমাণ দেওয়া আছে। এই তো এখানে যে ছকটা আছে পরের পৃষ্ঠাতে, এই ছকটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন ধরো মূল কণিকার নাম, এই ছকটা কেন মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউয়ে দেয় এবং কিছু কিছু ম্যাথ আছে, সেই ম্যাথে ইলেকট্রনের মান কত ইত্যাদি ইত্যাদি এগুলো ইউজ করতে হয়। সো দেখো মূল কণিকার নাম, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় প্রতীক, প্রোটনকে পি দ্বারা, নিউটনকে এন দ্বারা, এবং প্রকৃত আধান বা চার্জ এবং প্রকৃত ভর, এই জিনিসটা একটু মনে রাখবা। প্রকৃত আধান, প্রকৃত ভর, আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর। সো দেখো এখানে যে মানগুলো আছে ইলেকট্রনের ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে, নিউটনের ক্ষেত্রে, এটা একটু মনোযোগ দিয়ে মুখস্থ করবা। এরপরে দেখো আছে পরমাণুর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। তাহলে এগুলো কি সেই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো ধরো প্রথমে এখানে আমরা একটা মৌল নিচ্ছি, এই মৌলটার নাম হচ্ছে সোডিয়াম। তোমাদের বইয়েও দেওয়া আছে বা অন্য কোনো একটা নিতে পারি। তো সোডিয়ামের নিচে দেওয়া আছে এরকম করে 11 এবং উপরে দেওয়া আছে 23, ঠিক আছে। তো এই যে 11 যেটা পালাম সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তোমরা বইয়ে দেখতে পারবা এখানে। তো দেখো এটার নাম হচ্ছে এই যে পারমাণবিক, আমি পুরোটা লিখলাম না, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে জেড দ্বারা। তাহলে এটাকে আমরা জেড দ্বারাও বুঝতে পারি যে নিচে যে সংখ্যাটা আছে। এরপরে উপরে যেটা আছে এই যে 23, এটাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। তাহলে পারমাণবিক ভর সংখ্যা, এ কথাটা মনে রাখবা। তাহলে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা দুইটা কিন্তু দুই জিনিস। নিচে যেটা থাকে যেটা সিরিয়াল, যেমন হচ্ছে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, এই যে 1 2 3 সিরিয়াল যেটা মেনটেন করে গেছে সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, এবং ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। তো আমরা পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা কোনো একটা মৌলের নির্ণয় করতে পারবো। 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করতে বলছিলাম, এগুলো তোমরা মুখস্থ করবা। এবং গ্রুপ 1 নাম্বার, গ্রুপ 2 নাম্বার, গ্রুপ 17, 18 এবং 11 নাম্বারের মুদ্রা ধাতু আছে, এই কয়টা মনে রাখলেই এসএসসি লেভেলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, এখান থেকে বুঝলাম। এখন দেখো তাহলে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা আমরা বুঝতে পারছি। এখন যদি নিউটন সংখ্যা বলা হয় তাহলে নিউটন সংখ্যা কেমনে ব্যবহার করব? নিউটন সংখ্যা হচ্ছে যে এই যে দেখো পারমাণবিক যে ভর সংখ্যা এটাকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিউটন সংখ্যা যদি বের করতে বলা হয় তাহলে দেখো নিউটন সংখ্যা বের করার জন্য এ মাইনাস জেড দিতে হয়। তাহলে দেখো তো এখানে এ মান কত ছিল, এর মান ছিল 23, মানে পারমাণবিক ভর সংখ্যা কত ছিল 23, মাইনাস পারমাণবিক সংখ্যা কত ছিল 11, মানে এটা জেড। তাহলে 23 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে 12, এই 12টা কি হলো নিউটন সংখ্যা। তার মানে দেখো এই যে ওপরে যেটা আছে সেটা থেকে নিচেরটা বিয়োগ করলেই যা পাবো সেটাকে আমাদের বলা হয় নিউটন সংখ্যা। তাহলে আমরা এখান থেকে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা কোনটা বলে সেটা বুঝতে পারছি অবশ্যই। তাহলে পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলেই যেটা হবে সেটা হচ্ছে নিউটন সংখ্যা। এখন ধরো কোনো একটা মৌলের আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এবং নিউটন সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা বের করতে বলছে। তাহলে পারমাণবিক সংখ্যা এবং নিউটন সংখ্যা যোগ করলেই পারমাণবিক ভর সংখ্যা পেয়ে যাব। সাপোজ ধরো যে আমাদের এখানে এখানে আমাদের নিউটন সংখ্যা কত পাইলাম, নিউটনের সংখ্যার মান পাইছি 12। আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত পাইছি, পারমাণবিক সংখ্যা যেটার মান হচ্ছে 11। তাহলে 11 আর হচ্ছে যে এই যে 12 দুইটা যোগ করলে 2 আর 1 হচ্ছে 3, আর এখানে 1 আর 1 2, তাহলে এই যে হয়ে গেল আমাদের 23। তো দেখো তো এখানে পারমাণবিক ভর সংখ্যা 23 আছে না। সো এরকম করে তুমি অন্য মৌল নিতে পারো, অন্য মৌলগুলো নিয়ে তুমি এভাবে টেস্ট করবা। তাহলে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, এই কনসেপ্টগুলো এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে তোমাদেরকে দেখাবো যে
আমরা একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে যে পরমাণুর মডেল সম্পর্কে। তারপরে আমরা আসবো ইলেকট্রন বিন্যাস বা আদার্স অন্য কোনো বিষয়বস্তু। তো পরমাণুর যে মডেল আছে সেটা তোমাদেরকে আমি মেইন বই থেকেই দেখে দিই, তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবা। আচ্ছা, দেখো এখানে বলা আছে পরমাণুর মডেল, অ্যাটমিক মডেল। তো এই জিনিসটাই অনেকের বুঝতে একটু সমস্যা হয়। দেখো আমি একটু সুন্দর করে বুঝাই, তোমরা একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে বিষয়টা? তাহলে আমি এটা একটু বুঝাই, তোমরা একটু বোঝার চেষ্টা করবা, তাহলে এখান থেকে হয়ে যাবে। এই রাদারফোর্ড পরমাণুর মডেল এই সম্পর্কে এটা আমাদের কিছু জিনিস বুঝে বুঝে একটু মুখস্থ করতে হয়, কারণ রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমাদের কিন্তু সৃজনশীলের গ অথবা ঘর ভিতরে দেয়, আসবেই। এখান থেকে একটা টপিক দেয়, আর ইলেকট্রন বিন্যাসের রিলেটেড যে বিষয়গুলো আছে সেখান থেকে একটা দেয়, এর মাঝ থেকে সৃজনশীলটা কম্প্যাক্ট করে দেয়। সো তুমি এই জিনিসটা খুব সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে বলছে যে 1911 খ্রিস্টাব্দে, আমি বই থেকে বলে দিচ্ছি, নইলে এটা হবে না, কারণ এখান থেকে বই থেকে পড়তে হবে, মাস্ট। এটা বই থেকে পড়াটাই হচ্ছে সব থেকে যৌক্তিক। তার পাশাপাশি তো বুঝতে হবে, নইলে হবে না। আবার মনে করো না যে এটা বই থেকে পড়লো, বই থেকে তো আমি নিজেও রিডিং পড়ে নিতে পারতাম। রিডিং পড়া বিষয় না, এখানে এখানে বোঝাটা বিষয়। সো এখানে যেটা আছে সেটা তো মুখস্থ রাখতে হবে তোমাকে। তার পাশাপাশি দেখো আমি বুঝাই, সেটা একটু বোঝো। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। এই মডেল সম্পর্কে এখন আমরা দেখব। তো প্রথমে এখন বলছে পরমাণুর একটি কেন্দ্র আছে। সাপোজ ধরো যে আমাদের যে কোনো একটা জিনিসের এই যে এরকম করে একটা বৃত্ত আঁকালাম, তার একটা কেন্দ্র থাকে না? ডেফিনেটলি কেন্দ্র থাকে। তো পরমাণু যে আছে, পরমাণুরও কেন্দ্র আছে। এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। তাহলে এই যে পরমাণু আছে, পরমাণুর মাঝে যেটা থাকে তার নাম কি? এই যে দেখো, নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে এখন কি থাকে বলো তো? নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। ওকে, তাহলে পরমাণু, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কে? প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। এবং এই যে বাইরে যেটা আছে সেখানে থাকে ইলেকট্রন। ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা এটা পড়ি, তাহলে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণু ভর হিসেবে বিবেচনা করা হয়। তার মানে বলছে যে আপেক্ষিকভাবে এখানে আমাদের ইলেকট্রনের ভর কি ধরা হয়? শূন্য ধরা হয়। ইলেকট্রনের ভর যদি শূন্য ধরা হয়, তাহলে ওই যে আমরা পরমাণু পাইছি, সেই পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন আছে, এই প্রোটন এবং নিউট্রনের ভরকেই আমাদের কি হয়? মেইন ভর হিসেবে, বা নিউট্রনের ভরকেই পরমাণু ভর হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়। তাহলে আশা করি প্রথম নাম্বারটা বুঝতে পারছো। এখন চলো দ্বিতীয় নাম্বারটা। দ্বিতীয় নম্বরটা কি বলছে? নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। তাহলে আমরা যে নিউক্লিয়াসটা পাইলাম না পরমাণুর কেন্দ্রে, এই যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস পাইছি, এই নিউক্লিয়াসটা থাকে অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র মানে কি? একদম ছোট। এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় থাকে ফাঁকা। তাহলে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় থাকে ফাঁকা বলতে কি, এই যে এখানে তো আমরা এরকম করে দিলাম, বাট এটা একটা বৃত্ত, এখানে আমরা লেখার জন্য এরকম করে প্রোটন এবং নিউট্রন দিছি। তাহলে দেখো তো, এই যে এইটা আমাদের পরমাণু, এই যে বাউন্ডারি সেল যেটা পাচ্ছি সেটা হচ্ছে পরমাণু। তার ভিতরে এই বৃত্তর মতো পাইছি, সেটা হচ্ছে আমাদের কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। আর তারপরে দেখো তো, এই যে বাউন্ডারি দেখতেছি না আমরা, পুরো একটা ফাঁকা মতো জায়গা। তাহলে এই যে নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভিতরে এই জায়গাটা কি? পুরোটা একটা ফাঁকা জায়গা না? এই যে সাদা এরিয়া দেখতেছো না, সাদা? সো এটাই বলছে যে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো 3 নাম্বার বিষয়টা দেখো। 3 নাম্বার বলছে যে পরমাণুর সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে চলো বিষয়টা আমি একটু বোঝাই। সাপোজ ধরো আমাদের যে সূর্য আছে বা পৃথিবী আছে, তাহলে আমাদের যে পৃথিবী, তারপরে হচ্ছে বুধ, বৃহস্পতি, এগুলো হচ্ছে আমাদের এক একটা কি? গ্রহ। নেপচুন, বুধ, শুক্র, এগুলো হচ্ছে গ্রহ। তাহলে গ্রহগুলো কি করে? সূর্যকে কেন্দ্র করে, সাপোজ ধরো এটা সূর্য, সূর্যকে কেন্দ্র করে কী করতে থাকে? ঘুরতে থাকে। এটা ঘুরতে থাকে। তো ঠিক তেমনই, তাহলে আরেকবার আমি ক্লিয়ার করে বোঝাই। সাপোজ ধরো যে আমাদের যে পূর্ব দিকে সূর্য ওঠে, ধরো এটা হচ্ছে আমাদের কি? সূর্য। এই সূর্যটা পূর্ব দিকে সকালে আমরা দেখি না? তো সূর্য যখন ওঠে এবং পশ্চিম দিকে এটা যখন অস্ত যায়, অস্ত যাওয়ার পরে সন্ধ্যার টাইমে ডুবে যায়, এবং সকালবেলা দেখা যায় কি আবার এটা পূর্ব দিক থেকে উঠতেছে। তো আমাদের রাতের ভেতরে এই সূর্যটা আবার কীভাবে পূর্ব দিকে গেল? এমন এমন হইতে পারে না? মনে হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে। তো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে আসলে সূর্য এরকম করে ঘোরে না, সূর্য ওখানে স্থির অবস্থা আছে, পৃথিবীটা এরকম করে তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক আছে বিষয়টা? পৃথিবীকে তাকে কী করে থাকে? কেন্দ্র করে ঘুরতে থাকে। তো ধরো, সাপোজ ধরো যে আমার কাছে
এইটা মনে করো হচ্ছে একটা বল। বল বলতে কি, এটা একটা পৃথিবী, হ্যাঁ। তো মনে করো এটা হচ্ছে সূর্য। তো সূর্যের চারিদিকে এটা কি করতে থাকে, এরকম করে এরকম করে এরকম করে এটা ঘুরতে থাকে। তো এটা ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। এখন দেখো তাহলে 24 ঘন্টা সময় লাগলে সাপোজ ধর সূর্য এখান থেকে আলো দিচ্ছে না, এখান থেকে আলো দিচ্ছে। তো আলো দিচ্ছে এই পাশে যখন পড়ছে তখন এই পাশে কী হলো, দিন, আর অপর পাশে কি, রাত না। এখন এটা আবার এরকম করে ঘুরতেছে। তাহলে যে পাশে আলো করতেছে সে পাশে দিন হচ্ছে, এরকম করে করে আস্তে আস্তে যখন এই পাশে আসছে তখন কী হলো, এ পাশ থেকে এ পাশে যে রাত ছিল সে পাশে দিন হইলো, আবার ঘুরে আস্তে 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 আবার এ পাশে আসে। তো এই যে এরকম করে করে কী করে, তাহলে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে। ঠিক তেমনই, তাহলে চলো এখন এখানকার পড়াটাতে ফিরে যাই। এখানে বলছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, মানে এই যে ভিতরে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে, মানে এর ভিতরে যে কক্ষপথ আছে সেই কক্ষপথে ইলেকট্রনগুলো কী করতে থাকে, ঘুরতে থাকে। তাহলে দেখো সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী করে, ঠিক তেমনই এখানে আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে, মানে পরমাণুর ভিতরে যে কয়টি আমাদের কি থাকে, নিউক্লিয়াস থাকবে, তার বাইরে সেই ঠিক সে কয়টি ইলেকট্রন থাকবে। এখানে 5টা থাকলে এখানে 5টা থাকবে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। যেমন প্রোটন এবং ইলেকট্রন পরস্পর কি সমান চার্জ বিশিষ্ট, যার জন্য আমাদের কি হয়, এর চার্জটাকে আমাদের মূলত শূন্য ধরা হয়। তার কারণ কি, ধরো এটার মান যদি হয় +5, ওটা যদি হয় -5, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হয়, শূন্য হয় না। ঠিক তেমনই, তাহলে 3 নম্বর পর্যন্ত আমরা এখানে বুঝতে পেরেছি। এখন চলো 4 নম্বর, ডি নাম্বার। ধনাত্মক চার্জবাহী, ধনাত্মক মানে কি প্লাস, নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। সচরাচর আমরা এটা জানি যে যেটা মনে করো পজিটিভ, এই পজিটিভটা ডেফিনেটলি আমাদের কি নেগেটিভকে আকর্ষণ করবে, নেগেটিভটা পজিটিভকে আকর্ষণ করবে, এটা আমরা জানি। তো ধনাত্মকটা তো ঋণাত্মককে আকর্ষণ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘোরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। তাহলে বলছে দেখো ভিতরে এটা প্লাস, এটা মনে করো বাইরে মাইনাস। তাহলে প্লাস এবং মাইনাস একে অপরকে কী করে, আকর্ষণ করে না। আকর্ষণ করার ফলে কি হয়, এটাকে আকর্ষণ করে এটা মনে করো এখানে ঘুরতেছে, এটা এখানে ঘুরতেছে। ঠিক তেমনই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কী করতেছে, ঘুরতেছে, তাই না ব্যাপারটা। তো এটাই এখানে বুঝিয়েছে। এবং দেখো ভিতরে যে প্লাস আছে এখানে যে মাইনাস আছে, তাহলে এখানে যে আকর্ষণ করতেছে, তাহলে কেন্দ্রের দিকে ওর একটা আকর্ষণ টান আছে, আর এর ওর দিকে একটা টান আছে। এই আকর্ষণ টানটাই এখানে বুঝিয়েছে যে এই আকর্ষণের কারণে এই চারদিকেটা ঘুরতে থাকে। আশা করি এটাও বুঝতে পারছো। এখন দেখো এরপরে বলছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়ার সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা যেতে পারে। তো তোমরা আশা করি এ পর্যন্ত একটু সুন্দর করে পড়ে নেবা। এরপর রাদারফোর্ড পরমাণু মডেল সীমাবদ্ধতা আছে সেটা আবার অন্য টাইমে পড়াবো। এখন দেখো এর সাথে যেটা গুরুত্বপূর্ণ অ্যাডজাস্ট আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এরপরে দেখো বোর পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল এই দুইটা সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। তো দেখো বোর পরমাণু মডেল বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করে 1913 সালে, মানে রাদারফোর্ড যে এতক্ষণ যেটা কথা বললাম সেই যে মডেলগুলো তৈরি করছে সেই মডেলের মধ্যে কিছু কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলোকে সংশোধন করে ও তৈরি করছিল 1911 সালে, আর এ করছে 1913 সালে সংশোধন। খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণু একটি মডেল প্রদান করে, এই মডেলে বোরের পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেল অনুসারে দেখো পরমাণুতে যে সকল ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। তো দেখো পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই তো ইলেকট্রনগুলো ঘুরবে। বাট এর ভিতরে যে আমাদের কক্ষপথ আছে সেই কক্ষপথগুলো কি, ধরো এখানে নিউক্লিয়াস আছে, এখানে প্রথম কক্ষপথ আছে, এখানে আমাদের দ্বিতীয় কক্ষপথ আছে, এখানে ধরো আমাদের তৃতীয় কক্ষপথ আছে, এখানে ধরো আমাদের চতুর্থ কক্ষপথ আছে। তো প্রথম কক্ষপথ যেটা সেটাকে আমাদের প্রকাশ করা হয় কে দ্বারা, দ্বিতীয় কক্ষপথকে এল দ্বারা, তৃতীয় কক্ষপথকে এম দ্বারা এবং চতুর্থ কক্ষপথকে এন দ্বারা। তো যে ধরো আমাদের প্রথম কক্ষপথে আছে সে প্রথম কক্ষপথেই ঘুরবে, যে দ্বিতীয়তে আছে সে দ্বিতীয়তেই ঘুরবে, যে তৃতীয়তে আছে তৃতীয়তে ঘুরবে, যে চতুর্থ আছে চতুর্থে ঘুরবে। এখন চতুর্থটা হুট করে দ্বিতীয়তে আসে ঘুরতে পারবে না। এটাই এখানে বুঝিয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত, মানে যেখানে অনুমোদন দেওয়া হয়েছে 1 হলো 1, 2 হলে 2 কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়।
এখন দেখো স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। তার মানে বলছে যে এই যে যেমন ধরো এখানে কি মানে 1, এই যদি 1-এ এখানে ঘরে, 2-তে যদি ঘরে, 3-তে যদি ঘরে, মানে যে যার অবস্থানে যদি ঘরে অবস্থানে থাকে, তখন শক্তির কি শোষণ বা বিকিরণ হয়? শোষণ মানে কি নিজের দিকে নেওয়া, বিকিরণ মানে কি ছেড়ে দেওয়া। সো ওইটা হবে না, মানে নিজের কাছে থাকলে সেখানে কোনো বিকিরণ হবে না। এরপরে আমরা দেখবো যে ধরো নিচ থেকে উপরে গেলে, উপরে থেকে নিচে গেলে শক্তির কী হয় সেটা আমরা 3 নম্বরে দেখবো। তো এই কথাটা একটু মনে রাখো যে শক্তির শোষণ বা বিকিরণ হইতে পারে। কখন হইতে পারে? যখন হচ্ছে নিচ থেকে উপরে যায় বা উপর থেকে নিচে আসে। আর যদি না যায় তাহলে শক্তির শোষণ বা বিকিরণ হবে না, যা আছে তাই থাকবে। ওকে, তো দেখো স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এনের মান 1, 2, 3 ইত্যাদি হইতে পারে। অন্যভাবে বলা যায় এনের মান 1 হলে কে প্রধান শক্তিস্তর, যেটা একটু আগে বললাম। 2 হলে এল প্রধান শক্তিস্তর। এন হলে এম, মানে এনের মান 3 হলে এম প্রধান শক্তিস্তর। এনের মান 4 হলে কি হবে? এন শক্তিস্তর। যেটা এই যে আমরা এখানে একটু আগেই বলছি যে এনের মান 1, না সরি, কে এর মান 1, এল এর মান 2, এম এর মান 3, এম এর মান হচ্ছে কি 4 কক্ষপথে। এরপরে দেখো বোর মডেল অনুসারে কোনো শক্তিস্তরে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ, এই যে কৌণিক যে ভরবেগ আছে, এই কৌণিক ভরবেগের যে একটা সূত্র আছে এখানে, এটা আমাদের একটু জানতে হবে। তো এম ভি আর ইকুয়াল এন এস ডিভাইডেড 2 পাই। এখানে দেখো প্রতীক পরিচিতি আছে, এটা একটু সুন্দর করে মুখস্থ করবা। এম হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। এরপর হচ্ছে আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তিস্তরে ঘুরবে তার ব্যাসার্ধটা আমরা জানি। এরপরে হচ্ছে আমাদের ধরো ভি হচ্ছে ইলেকট্রন বা যে কক্ষপথে শক্তিস্তরে ঘুরবে সেই কক্ষপথের ইলেকট্রনের বেগ, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং এইচ আছে, এই এইচের মানটা মুখস্থ রাখতে হবে, এমসিকিউ আসতে পারে। তো এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটা একটা নির্দিষ্ট একটা ধ্রুবক যার মান হচ্ছে এইচ সমান 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। কেন পার সেকেন্ড বললাম? কারণ এই যে এখানে ভাগ অবস্থা আছে, এর পারকে দিলে এর উপরে -1 চলে আসে। এন হচ্ছে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, যার মান 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা এ পর্যন্ত গেল। এখন দেখো এখানে আরেকটা কিছু বিষয় গুরুত্বপূর্ণ আছে, সেটা বলার পরে তোমাদেরকে আমি অন্য কনসেপ্টে নিয়ে যাব। এখান থেকে আমাদের কিন্তু ম্যাথ করা যায়, সেই ম্যাথটাও আমি দেখিয়ে দিচ্ছি, একটু থামো। তো দেখো সি নাম্বারটা আগে কমপ্লিট করে নিই। এবং এখানে আমাদের দুটো চিত্র আছে। দেখো এখানে উপর থেকে, মানে এই যে এনের মান 1, এনের মান 2, তো উপর থেকে নিচের দিকে যখন আমাদের আসতেছে তখন শক্তিটা কীরকম হচ্ছে? এই যে দেখো শক্তি বিকৃত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে উচ্চ শক্তিস্তর থেকে যখন নিম্ন শক্তিস্তরে আসে তখন শক্তি কী হয়? বিকৃত হয়। আর এখানে দেখো নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরের দিকে যাচ্ছে, তখন শক্তিটা শোষণ হচ্ছে। শোষণ মানে কি? নিচের দিকে শোষিত হচ্ছে, এই যে শোষিত শক্তি হচ্ছে। আর এখানে শক্তি নির্গত হচ্ছে, নির্গত মানে কি? ছেড়ে দিচ্ছে। এই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। এখন দেখো সি নাম্বার, কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায়, এই যে নিম্ন শক্তিস্তর থেকে যদি উচ্চ শক্তিস্তরে যায় তখন শক্তি শোষণ হয়। মানে এই যে দেখো এই নাম্বার 2 নম্বর চিত্রতে নিচ থেকে যখন উপরে যাচ্ছে নিম্ন থেকে উচ্চ শক্তিস্তরে, তখন শক্তি কী করতেছে? শোষিত হচ্ছে। আর যখন যদি ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যায় তখন আমাদের শক্তিটা বিকিরিত হয়। সো এটা তুমি মনে রাখার জন্য এভাবে লিখতে পারো। ধরো আমরা, এটা হচ্ছে নিম্ন শক্তিস্তর, এটা হচ্ছে আমাদের কি? নিম্ন, আর এটা হচ্ছে আমাদের উচ্চ। তো নিম্ন শক্তিস্তর থেকে যখন আমাদের উচ্চ শক্তিস্তরে যায় তখন আমাদের শক্তি কী করে? শক্তি আমাদের নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তিটা আমাদের হচ্ছে শোষণ করে, এই যে আস্তে আস্তে শোষণ। আর উচ্চ থেকে যখন আমাদের নিম্নর দিকে আসে তখন শক্তিটা আমাদের করে বিকিরণ। বিকিরণ মানে আমাদের কী করা? বিকিরিত করা। ওকে, এখানে আরও একটা সূত্র পাচ্ছি, সেই সূত্রটা দেখো এইচ ভি ইকুয়াল এইচ সি ডিভাইডেড ল্যামডা। সিতে হচ্ছে আলোর বেগ। আলোর বেগ মানে কি? দেখো পৃথিবীতে আসার জন্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে কত মিনিট? 8 মিনিট কয়েক সেকেন্ড। সো ওই যে একটা স্পিডে আসতেছে সেটা হচ্ছে এখানকার বেগ। এই বেগের মান কত? দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা মুখস্থ রাখবা, এমসিকিউ আসতে পারে যে আলোর বেগের মান কত। ভি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এর একক হচ্ছে হার্টস। এই জেট মানে হার্টস, আর এখানে পার সেকেন্ড, এই দুইটার যে কোনো একটা ইউজ করলে হইতে পারে। তাহলে ভি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এটা ফিজিক্সের ভিতরে পাবা, এফতে কম্পাঙ্ক বোঝাবে আর এখানে ভি দ্বারা বোঝাইছে। তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে এই জেড হার্টস এবং পার সেকেন্ড। ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা এর নাম হচ্ছে ল্যামডা এর একক হচ্ছে মিটার, যা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়। এখন দেখো এখানে বলছে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। পারমাণবিক বর্ণালীটা কি? দেখো ধরো একদিন বিজ্ঞানী কী করলেন, তোমার এরকম এখানে সূর্য আছে, এই যে এখানে তোমার হচ্ছে সূর্য আছে, পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে, তাই না? তো তিনি ওই পূর্ব দিকে জানালার ওখানে, এটা একটা রুম,
তো এই রুমের এখানে মনে করো একটা জানালা আছে, তো এই জানালার ওখানে একটা প্রিজম বসালেন। প্রিজম, যে প্রিজমে আলো আসে যখন পড়বে তখন সেই আলোটা বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যায়। তো এই আলোটা এরকম করে এখান থেকে পরে এই রুমের ভিতরে একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালে গিয়ে এরকম করে বিভক্ত হওয়া শুরু করলো। কার মধ্যে দিয়ে? প্রিজমের মধ্যে দিয়ে। 1 2 3 4 5, এরকম ধরো 6, এবং এখানে ধরো একটা 7, তাহলে 7টা রঙে বিভক্ত হয়ে গেল। 7টা রঙে বিভক্ত হলো। তাহলে সূর্যের মধ্যে আমাদের রং আছে কয়টা? 7টা। তাহলে এই যে যেমন রংধনু ওঠে, রংধনু উঠলে আমরা কি বলি? 7টা রঙে বিভক্ত হয়েছে না? তো এই 7টা রঙকে আমরা শর্টকাটে বলতে পারি, দেখো, বেনি, আস, হ, কলা। ঠিক আছে? তাহলে বেনি মানে কি? বে মানে হচ্ছে বেগুনি, বেগুনি। নি মানে কি হচ্ছে? নি মানে হচ্ছে নীল। তারপরে হচ্ছে সরিয়া মানে কি? সরিয়া মানে হচ্ছে আসমানি, এই যে আসমানি, আমরা জানি না আকাশের যেটাকে বলি। তারপরে হচ্ছে দুন্দুস, দুন্দুস মানে কি? সবুজ। তারপরে হচ্ছে হতে মানে কি? হত মানে হলুদ। তারপরে হচ্ছে ক মানে কি? ক মানে হচ্ছে কমলা। আর লা মানে কি হচ্ছে? লাল। ঠিক আছে বিষয়টা? তাহলে এই যে লাল, কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল, বেগুনি, এই কয়টা রং কার মধ্যে পাচ্ছি? পারমাণবিক বর্ণালীর ভেতরে, মানে সূর্যের মাঝ থেকে আসে, এরকম 7টি রঙে বিভক্ত হয়, সেটাকে আমরা এভাবে বলতে পারি। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এ পর্যন্ত তোমরা খুব সুন্দর করে আগে কাভার করে নাও। এখন দেখো, আমরা এখানে তোমাদেরকে দেখাবো হচ্ছে যে কিছু গণিত দেখাবো। যেহেতু আমরা এখানে এই যে টপিক পড়লাম, যে এই টপিকটা পড়ছি এখানে বোর পরমাণু মডেলের, বোরের মডেল অনুযায়ী শক্তিস্তরে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ, সেই ইলেকট্রনিক কৌণিক ভরবেগ রিলেটেড 2-একটা আমরা অঙ্ক দেখাবো। সেই অঙ্কটা একটু এখন আমরা সমাধান করার চেষ্টা করি।